আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লাঞ্ছিত হয়নি মির্জা ফখরুল, দাবি রিজভীর। গোপন কৌশলে দেশে ফেরার চেষ্টায় আওয়ামী লীগ। বিএনপিকে ভোট দিতে চায় 41% মানুষ এবং জামাতকে চায় 30%। নতুন মুসলিম জোট নিয়ে ভয় ভারত। নোবেল জিততে ট্রাম্পকে যে পরামর্শ দিলেন ম্যাক্রো। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, নিউ ইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেনি, তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। এসবের সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, এখনও ষড়যন্ত্র চলছে। তৃণমূলের মাধ্যমে দল এমনভাবে সুসংহত করতে হবে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। রিজভী বলেন, নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপির কোনো আঁতাত নেই, আর তাদের দোসররা খোলস পাল্টাতে না পারার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন দুদক এখন অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফেরত আনতে পারেনি, বিচারও করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, দুদক দৃশ্যমান নয়, অথর্ব হিসেবে কাজ করছে। রিজভী বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তারেক রহমান জাতীয়তাবাদী পতাকা হাতে নেতৃত্ব দিয়েছেন। তিনি কেবল দেশীয় রাজনীতিতেই নয়, প্রবাসীয় সংগঠনকে সুসংগঠিত করেছেন এবং তরুণ প্রজন্মকে গণতন্ত্রের সংগ্রামে সম্পৃক্ত করেছেন। তারেক রহমান তরুণদের উদ্বুদ্ধ করে রাজপথে নামিয়েছিলেন। সেই দৃশ্য এবং ইতিহাস কখনো মুছে দেওয়া যাবে না। এটি ইতিহাসের পাতায় উজ্জ্বলভাবে স্মরণীয় থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন রাজনৈতিক পুনর্গঠনের চেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির নেতারা ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। নানা কৌশলে ফের রাজনীতিতে সক্রিয় হয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ভারতের সংবাদ মাধ্যম দ্য স্ক্রলে প্রকাশিত এক বিস্তৃত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার হাবিব মিল্লাত 2024 সালের অক্টোবরে ছাত্রদের নেতৃত্বে ঢাকায় শুরু হওয়া গণ আন্দোলনের সময় 7 সপ্তাহ ঢাকায় লুকিয়েছিলেন। পরে সীমান্ত পেরিয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি। তার ভাষায়, পালিয়ে যাওয়ার সময় তিনি গাড়ি, মোটরসাইকেল ও হেঁটে 22 ঘন্টায় সীমান্ত অতিক্রম করেন। কলকাতায় পৌঁছেও শুরুতে চরম দুর্ভোগ পোহাতে হয় তাকে। কোনো অর্থ না থাকায় 4 রাত মাটি ঘুমাতে হয়েছিল। হাবিব মিল্লাত 2007 সালে স্কটল্যান্ডের চিকিৎসা পেশা ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে দেশে ফেরেন। 2024 সাল পর্যন্ত 2 মেয়াদে সংসদ সদস্য ছিলেন। নির্বাচনে কলকাতায় তিনি স্ত্রী সহ ভাড়া নেওয়া এক অ্যাপার্টমেন্টে থাকেন। সেখানেই তিনি স্ক্রলকে বলেন, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তারা কিভাবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করছেন তা জানালেন হাবিব মিল্লাত। তিনি বলেন, গত 1 বছরে আমরা অন্তত 637টি ঘটনায় আওয়ামী লীগ কর্মীদের জনতার হাতে লিঞ্চড, প্রহত বা অপদস্থ হওয়ার তথ্য রেকর্ড করেছে। মোট 116 জন সাবেক এমপি জেলে আছেন, এমন অভিযোগ তিনি নথিভুক্ত করেন কানাডা ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স এর জন্য। উদ্দেশ্য হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা। হাবিবে মিল্লাতের হিসেব মতে প্রায় 1000 আওয়ামী লীগ নেতা ভারতে অবস্থান করছেন, তার বেশিরভাগই কলকাতায়। গত মাসে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ কলকাতায় অফিস খুলেছে, তাতে ঢাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বাংলাদেশের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা বলে অভিহিত করে। দিল্লি পাল্টা প্রতিক্রিয়া জানায়, প্রতিক্রিয়াটি ভুল ব্যাখ্যা করা হয়েছে। কলকাতায় থাকা আওয়ামী লীগ নেতারা জোর দিয়ে প্রতিবেদনটি অস্বীকার করেন। হাবিব মিল্লাত বলেন, আমরা সামাজিক প্রাণী। 5-7 জন একসঙ্গে আড্ডা দিলে তাকে অফিস আড্ডা বলা যায় না। অফিস থাক বা না থাক, কলকাতার ক্যাফেতে প্রায় তারা দেখা করেন। আবার ভার্চুয়াল বৈঠকে সীমান্ত পারের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন। কেউ কেউ দিল্লি গিয়ে হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের আগেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। মিল্লাত আত্মবিশ্বাসী যে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, তবে তাদের সাংগঠনিক শক্তি কাজে লাগিয়ে উল্লেখযোগ্য ভোট পাবে। কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো একেবারেই চায় না দলটি আবার প্রতিদ্বন্দ্বিতা করুক। ন্যাশনাল সিটিজেন পার্টি এবং বিএনপি উভয়ই আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির সারওয়াত তুষার বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে বিএনপির রুহুল কবির রিজভী আওয়ামী লীগের অতীত শাসনকে তুলোধুনো করে এর নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরিপ করেছে গবেষণা সংস্থা ইনোভেশন। জরিপে দেখা যায় 41.30% বিএনপি, 18.80% আওয়ামী লীগ, 30.30% জামাত ও এনসিপিকে ভোট দিতে চায়
4.1% মানুষ। বুধবার দুপুরে গবেষণা সংস্থা ইনোভেশন এর জরিপে ফলাফল উপস্থাপন করে। জরিপে বলা হয়, ভোটে 6 বিভাগের জনমত এগিয়ে বিএনপি, রংপুরে জামাত, বরিশালে আওয়ামী লীগ এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি এগিয়ে আছে। ভোটারদের মতে পরবর্তী সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনা আছে বিএনপির। 40% ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে। অন্যদিকে 23.3% ভোটারের ধারণা জামাত সরকার গঠন করতে পারে। 12.1% ভোটার মনে করেন আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। আর নতুন দল এনসিপি সরকার গঠনের সম্ভাবনা আছে বলে মনে করেন 3.8% ভোটার। আগামী নির্বাচনে 41.30% মানুষ ভোট দিতে চায় বিএনপিকে, 30.30% মানুষ জামাত ইসলামীকে, আওয়ামী লীগকে 18.80% ও এনসিপিকে 4.1% ভোট দিতে চায় মানুষ। এমনটি উঠে এসেছে ইনোভেশন কনসাল্টিং এর জরিপে। বুধবার এই ফল প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে সহযোগিতা করেছে আরও দুটি গবেষণা সংস্থা, ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এর আগে গত মার্চ মাসে একটি জরিপ করেছিল সংস্থাটি, যেখানে আগামী নির্বাচনে 41.7% মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিতে চান আর বাংলাদেশের জামাত ইসলামীকে ভোট দিতে চান 31.6%। 58% ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মধ্যপ্রাচ্য ভিত্তিক নিরাপত্তা বলয়ে প্রবেশ করেছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে পুরো বিশ্বের ভূরাজনৈতিক সব সমীকরণই পাল্টে দিতে পারে এই চুক্তি। পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও বেশ আকৃষ্ট করেছে, যার ফলে ন্যাটোর আদলে নতুন এক মুসলিম জোটের উদ্ভব হতে পারে অচিরেই। এর মধ্যে এই বিষয়টি শঙ্কিত করে তুলেছে পাকিস্তানের প্রতিবেশী ভারতকে, কারণ তাৎক্ষণিক সামরিক হুমকি না থাকলেও উপমহাদেশের শক্তির ভারসাম্যে ভারতের জন্য কঠিন এক চ্যালেঞ্জ তৈরি করতে পারে নতুন এ জোট। মঙ্গলবার 23 সেপ্টেম্বর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যমটি বলছে, গত সপ্তাহে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আলিঙ্গনের দৃশ্য ছিল বেশ অর্থবহ। আর এই উষ্ণতা আসে দুই দেশের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর। এর মধ্য দিয়ে ইসলামী বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর রাষ্ট্রের সঙ্গে উপসাগরের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী রাজতন্ত্র আরও ঘনিষ্ঠ হলো। রয়টার্সকে সৌদি সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, এই চুক্তি মূলত বহুদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কিন্তু ভারতের কাছে এর তাৎপর্য অন্যরকম। গত কয়েক বছর ধরে নয়াদিল্লি রিয়াদের সঙ্গে সম্পর্ক উষ্ণ রাখলেও পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ দেশটির থিঙ্ক ট্যাঙ্কে নতুন করে দুশ্চিন্তা বাড়িয়েছে। চলতি বছরের মে মাসে 4 দিনের সংঘর্ষ সহ কাশ্মীর ইস্যুতে পরমাণু অস্ত্রধারী প্রতিবেশী দুদেশ একাধিকবার যুদ্ধে জড়িয়েছে। ফলে পাকিস্তানের সামরিক সক্ষমতায় সৌদি আরবের সমর্থন ভারতকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, চুক্তির শর্তে বলা হয়েছে যে কোনো একটি দেশের উপর হামলা মানেই উভয় দেশের উপর হামলা। কূটনৈতিকভাবে নয়াদিল্লির জন্য এটি ভালো সংকেত নয়। ভারতের কৌশলবিদ ব্রহ্মা চেলানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, রিয়াদ জানতো ভারত এই চুক্তিকে নিজেদের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি হিসেবে নেবে, তারপরও তারা এগিয়েছে। নোবেল ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নোবেল জিততে ট্রাম্পকে কঠিন পরামর্শ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তার মতে ট্রাম্পকে নোবেল পেতে হলে গাজা যুদ্ধ থামাতে হবে। মঙ্গলবার 23 সেপ্টেম্বর জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে থাকা অবস্থায় এই মন্তব্য করে ম্যাক্রো। তিনি বলেন, ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে গাজার যুদ্ধ থামাতেই হবে। ফরাসি টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা কেবল একজনের হাতেই আছে, আর তিনি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ ফ্রান্স এমন কোনো অস্ত্র বা সরঞ্জাম সরবরাহ করে না যা দিয়ে গাজায় যুদ্ধ চালানো সম্ভব, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগকে যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করছে। তার দাবি, এটি হামাসকে পুরস্কৃত করার শামিল হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে এবং শান্তি আলোচনায় বসতে হবে। ম্যাক্রো ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে বলেন, আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি যিনি বিষয়টিতে সম্পৃক্ত, যিনি জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমি শান্তি চাই, আমি 7টি সংঘাত সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান, আর সেটি সম্ভব হবে তখনই যখন এই যুদ্ধ বন্ধ করা যাবে। এর আগে কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তান সহ কয়েকটি দেশ শান্তি চুক্তি ও অস্ত্রবিরতি ঘটনার ভূমিকার জন্য ট্রাম্পকে এবছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেন, নরওয়ের প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।